হাই এভরিওয়ান, দিস ইজ গীতা। আজ আমরা শিখব ইউজ টু এর ব্যবহার। আমাদের প্রত্যেকদিনকার জীবনে এমন কিছু সেন্টেন্স বলতে হয়, যেমন আমি অনেক রাত অবধি জেগে থাকতে অভ্যস্ত। আই হ্যাভ বিন ইউজ টু স্টেইং আপ লেট এট নাইট। সে গাড়ি চালাতে অভ্যস্ত হয়ে গেছে। হি হ্যাজ বিন ইউজ টু ড্রাইভিং কার। অথবা গৌরব ফুটবল খেলতে অভ্যস্ত হয়ে গিয়েছিল। গৌরব হ্যাড বিন ইউজ টু প্লেইং ফুটবল। এবার প্রশ্ন আসছে যে এখানে ইউজ টু এর মানে কি। এখানে ইউজ টু এর মানে হচ্ছে কোনো কিছুতে অভ্যস্ত হয়ে যাওয়া, অর্থাৎ হ্যাবিচুয়াল ইন ডুইং সামথিং, অথবা কোনো একটা কাজ করতে অনেক বেশি কমফোর্টেবল হয়ে যাওয়া। যেমন আমি এই আবহাওয়ায় অভ্যস্ত। আই এম ইউজ টু দিস ওয়েদার। এখানে কোনো কাজের কথা বলা হচ্ছে না, শুধু বলা হচ্ছে যে আমি এই আবহাওয়ায় অভ্যস্ত বা কমফোর্টেবল। যেহেতু কোনো কাজের কথা বলা হচ্ছে না, সেহেতু আমরা ইউজ টু এর পরে এখানে ডাইরেক্ট অবজেক্ট ব্যবহার করেছি। এবার যদি বলি সে গাড়ি চালাতে অভ্যস্ত, হি ইজ ইউজ টু ড্রাইভিং কার। তো এখানে ড্রাইভিং কার, এখানে ড্রাইভিং হচ্ছে একটি ক্রিয়া বা ভার্ব। তো যখন কোনো ভার্বের কথা বলা হবে, যখন কোনো ক্রিয়ার কথা বলা হবে, তখন আমরা ইউজ টু এর পরে ভার্বের ফোর্থ ফর্ম অর্থাৎ আইএনজি ফর্ম ইউজ করব। যেমন এখানে ইউজ টু এর পরে ড্রাইভ শব্দের সঙ্গে আইএনজি যোগ হয়েছে। যেমন সে অভ্যস্ত, হি ইজ ইউজ টু। আমি অভ্যস্ত, আই এম ইউজ টু। আমরা অভ্যস্ত, উই আর ইউজ টু। এগুলো হচ্ছে প্রেজেন্ট টেন্স। সে অভ্যস্ত ছিল, হি ওয়াজ ইউজ টু। তারা অভ্যস্ত ছিল, দে ওয়ার ইউজ টু। এখানে দুটো সেন্টেন্স হচ্ছে পাস্ট টেন্স। যেমন হি উইল বি ইউজ টু, সে অভ্যস্ত হয়ে যাবে, ফিউচার টেন্স। ফর এক্সাম্পল, সে আগামী জানুয়ারি মাসে বাইক চালাতে অভ্যস্ত হয়ে যাবে। হি উইল বি ইউজ টু রাইডিং বাইকস নেক্সট জানুয়ারি। অথবা বর্তমানকালে আমি এই গাড়িতে অভ্যস্ত হয়ে গেছি। আই হ্যাভ ইউজ টু দিস কার। অথবা সে এই ছোট্ট বাড়িতে অভ্যস্ত হয়ে গেছে। শি হ্যাজ বিন ইউজ টু দিস স্মল হাউস। অথবা মিতালি ক্রিকেট খেলতে অভ্যস্ত হয়ে গিয়েছিল। মিতালি হ্যাড বিন ইউজ টু প্লেইং ক্রিকেট। হ্যাড বিন মানে হয়ে গিয়েছিল। অভ্যস্ত হয়েছি, অভ্যস্ত হয়েছে, অথবা অভ্যস্ত হয়ে গেছেন, এর জন্য আমরা এমিজারের পরে ইউজ টু ব্যবহার করব। অথবা অভ্যস্ত হয়েছিল বা অভ্যস্ত হয়েছিলাম, এর জন্য আমরা ওয়াজ ওয়ার এর পরে ইউজ টু ব্যবহার করব। ভবিষ্যতে অভ্যস্ত হবে, তার জন্য আমরা উইল বি এর পরে ইউজ টু এর ব্যবহার করব। অভ্যস্ত হয়েছি বা অভ্যস্ত হয়েছে, তার জন্য আমরা হ্যাজ বিন বা হ্যাভ বিন এর পরে ইউজ টু এর ব্যবহার করব। অথবা অভ্যস্ত হয়ে গিয়েছিলাম বা অভ্যস্ত হয়ে গিয়েছিল, তার জন্য আমরা হ্যাড বিন এর পরে ইউজ টু এর ব্যবহার করব। কিন্তু যদি সেন্টেন্স নেগেটিভ হয়, তাহলে আমরা শুধুমাত্র হেল্পিং ভার্বের পরে নট ব্যবহার করব। যেমন এম নট, ইজ নট, আর নট, ওয়াজ নট, ওয়ার নট, উইল বি নট, হ্যাজ বিন, হ্যাড বিন নট। ফর এক্সাম্পল, আমি সিনেমা দেখতে অভ্যস্ত নয়। আই এম নট ইউজ টু ওয়াচিং মুভিজ। আর যদি কোনো প্রশ্ন করতে হয়, তাহলে প্রথমে আসবে ভার্ব, তারপর সাবজেক্ট এবং তারপর রেস্ট অফ দ্য সেন্টেন্স। যেমন তুমি কি কোল্ড ড্রিঙ্ক খেতে অভ্যস্ত? আর ইউ ইউজ টু ড্রিঙ্কিং কোল্ড ড্রিঙ্ক। আর যদি ডাব্লিউএইচ ফ্যামিলির কোনো ওয়ার্ড দিয়ে প্রশ্ন করতে হয়, যেমন হোয়াই, হোয়ার, হোয়েন, হুইচ, এই ধরনের কোনো ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে প্রশ্ন করতে হয়, তাহলে প্রথমে ডাব্লিউএইচ ওয়ার্ড আসবে, তারপর ভার্ব, তারপর সাবজেক্ট এবং তারপর রেস্ট অফ দ্য সেন্টেন্স। যেমন তুমি এই পরিবেশে এখনো অভ্যস্ত হওনি কেন? হোয়াই আরেন্ট ইউ ইউজ টু দিস এনভায়রনমেন্ট ইয়েট। এবার আমরা শিখব সাবজেক্ট প্লাস ইউজ টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট। এই ধরনের স্ট্রাকচার আমরা সেন্টেন্সে কখন ইউজ করব। দেখো, যখন কোনো সেন্টেন্সে কোনো অ্যাকশন ভার্ব থাকে। অ্যাকশন ভার্ব হলো যে ভার্বের মধ্যে কোনো অ্যাকশন থাকে, যেমন লেখা, পড়া, খাওয়া, খেলা, অর্থাৎ যে কাজ করলে পরে আমাদের বডিতে একটা অ্যাকশন বা মুভমেন্ট হয়, তাকে বলা হয় অ্যাকশন ভার্ব। যেমন সে কবিতা লিখতো, হি ইউজ টু রাইট পোয়েমস। তো যখন সে লিখতো, তার বডিতে একটা মুভমেন্ট হতো, তার হাতে একটা মুভমেন্ট হতো, তো এখানে রাইট হচ্ছে একটা অ্যাকশন ভার্ব। এই ধরনের অ্যাকশন ভার্বের ক্ষেত্রে আমরা ইউজ টু এর ব্যবহার করতে পারি। অথবা সে প্রত্যেকদিন সন্ধ্যায় পড়তে বসতো, হি ইউজ টু রিড এভরি ইভিনিং। সে প্রত্যেকদিন সকালবেলা ব্যায়াম করত, হি ইউজ টু এক্সারসাইজ এভরি মর্নিং। যখন কোনো সেন্টেন্সে অ্যাকশন ভার্বের সাথে করতো, করতাম, করতেন এই ধরনের সেন্স থাকে, সেই ধরনের সেন্টেন্সে আমরা ইউজ টু এর ব্যবহার করি। এবার এই ধরনের সেন্টেন্সকে আমরা নেগেটিভ এবং ইন্টারোগেটিভ কিভাবে তৈরি করব দেখো। যেমন তুমি আমাকে ওর ব্যাপারে বলতে, ইউ ইউজ টু টেল মি অ্যাবাউট হিম। এটা হচ্ছে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। এবার যদি এই সেন্টেন্সটিকে আমরা নেগেটিভ করতে চাই, তাহলে আমরা সেন্টেন্সে ডিড নট এর ব্যবহার করব। এতে সেন্টেন্স যাই হোক না কেন, সবসময় নেগেটিভ করার জন্য ডিড নট এর ব্যবহার হবে। যেমন তুমি আমাকে ওর ব্যাপারে বলতেন, ইউ ডিড নট ইউজ টু টেল মি অ্যাবাউট হিম।
এবার যদি এই সেন্টেন্সটিকে আমরা ইন্টারোগেটিভ করতে চাই তাহলে ডিডকে আমরা সেন্টেন্সের প্রথমে আনবো, তারপর আনবো সাবজেক্ট, তারপর রেস্ট অফ দ্য সেন্টেন্স। যেমন তুমি কি আমাকে ওর ব্যাপারে বলতে, ডিড ইউ ইউজ টু টেল মি অ্যাবাউট হিম। এবার যদি সেন্টেন্সটিকে আমরা নেগেটিভ ইন্টারোগেটিভ করতে চাই তাহলে এইভাবে বলবো, ডিডেন্ট ইউ ইউজ টু টেল মি অ্যাবাউট হিম। তুমি কি আমাকে ওর ব্যাপারে বলতে না। এখানে ডিডেন্ট হচ্ছে একটা কন্ট্রাকশন ফর্ম। যদি আমরা কন্ট্রাকশন ফর্ম না ইউজ করি তাহলে এইভাবে বলবো, ডিড ইউ নট ইউজ টু টেল মি অ্যাবাউট হিম। এবার যদি ডাব্লিউএইচ ফ্যামিলির কোনো ওয়ার্ড দিয়ে প্রশ্ন করি, যেমন হোয়াই, হোয়েন, হোয়ার, হুইচ, এই ধরনের কোনো ওয়ার্ড আসে, তাহলে সেটা সেন্টেন্সের একেবারেই প্রথমে বসবে, তারপরে ভার্ব, তারপর সাবজেক্ট, তারপর রেস্ট অফ দ্য সেন্টেন্স। যেমন তুমি কেন আমাকে ওর ব্যাপারে বলতে না। হোয়াই ডিডেন্ট ইউ ইউজ টু টেল মি অ্যাবাউট হিম। এখানেও ডিডেন্ট ইউজ করেছি, এটা হচ্ছে ডিড নট এর কন্ট্রাকশন ফর্ম। তুমি কোথায় আমাকে ওর ব্যাপারে বলতে, হোয়ার ডিড ইউ ইউজ টু টেল মি অ্যাবাউট হিম। এই ধরনের সেন্টেন্সের ফরমেশন হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে প্রথমে আসবে সাবজেক্ট, তারপর ইউজ টু, তারপর ভার্বের ফার্স্ট ফর্ম এবং তারপর অবজেক্ট থাকলে অবজেক্ট। এবার যদি নেগেটিভ সেন্টেন্স দেখি তাহলে প্রথমে আসবে সাবজেক্ট, সাবজেক্টের পর আমরা ডিড নট ব্যবহার করব। এক্ষেত্রে নেগেটিভ সেন্টেন্সে সাবজেক্ট যাই হোক না কেন আমরা সবসময় ডিড নটের ব্যবহার করব। তারপর ইউজ টু, ইউজ টুর পরে ভার্বের ফার্স্ট ফর্ম এবং তারপর অবজেক্ট থাকলে অবজেক্ট। এবার যদি ইন্টারোগেটিভ করতে চাই তাহলে প্রথমে আসবে ডিড এবং তারপর সাবজেক্ট, সাবজেক্টের পর নট আসবে, তারপর ইউজ টু এবং তারপরে রেস্ট অফ দ্য সেন্টেন্স। এবার যদি ডাব্লিউএইচ ফ্যামিলির কোনো ওয়ার্ড দিয়ে প্রশ্ন করি, যেমন হোয়াই, হোয়েন, হোয়ার, হুইচ, হোয়াট, এই ধরনের কোনো ডাব্লিউএইচ ওয়ার্ড আসলে সেটা সেন্টেন্সে প্রথমে বসবে, তারপর ডিড, তারপর সাবজেক্ট, তারপর নট এবং তারপর ইউজ টু ব্যবহার করে ভার্বের ফার্স্ট ফর্ম ইউজ করব এবং তারপর অবজেক্ট থাকলে অবজেক্ট। I hope you all understand. If you have any question, please write to me in the comment section below. I will come up with a new lesson very soon. Till then, tata, bye bye.